বিকল না হেডলাইন দিয়ে লেখো বৃক্ষ বিকল, বৃক্ষ বিকল লেখো। হ্যাঁ ড্যামেজ হয়ে গেছে। বৃক্ষ বিকল, বৃক্ষ বিকল, হেডলাইনে লেখো বৃক্ষ বিকল। দেখো রোগ ব্যাধির কারণে, রোগ ব্যাধির কারণে, রোগ ব্যাধির কারণে রোগ ব্যাধির কারণে বৃক্কের সক্ষমতা কমে যাওয়াকে, রোগ ব্যাধির কারণে বৃক্কের সক্ষমতা কমে যাওয়াকে বৃক্ষ বিকল বলে। বিভিন্ন ডিজিজের কারণে আমাদের কিডনি ফাংশন যদি আস্তে আস্তে কমে যায়, এটাকে বলা হয় বৃক্ষ বিকল। বৃক্ষ বিকল মানে বৃক্ষ কাজ করা আস্তে আস্তে বৃক্কের ফাংশন কমে যাচ্ছে, রিস্ক অফ দ্য বৃক্ষ বিকল। নর্মালি আমাদের বয়স 70 বছর হইলে 50% নেফ্রন কাজ করা বন্ধ করে। মানে বয়স 70 যদি কারো হয় তাহলে তার 50% কিডনি ফাংশন কমে গেছে, 50% কমে গেছে, তারপরে সে বাঁচে। কেন? এটা ফিজিওলজিক্যাল। এখানে বসে মানে কারো যদি বয়স 70 হয় তাহলে তার 50% নেফ্রন কাজ করা বন্ধ করে, বাট তারপরে বাঁচে। কারণ কি? মানুষের একটা কিডনি হইলেই চলে। তারপর লেখা হচ্ছে বৃক্ষ বিকল দুই ধরনের। বৃক্ষ বিকল হইতে কয় ধরনের হতে পারে? দুই ধরনের। একটা হলো তাৎক্ষণিক আর একটা দীর্ঘক্ষণিক। একটা অ্যাকিউট আর একটা ক্রনিক। বৃক্ষ বিকল কয় ধরনের হয়? দুই ধরনের। এটা হচ্ছে অ্যাকিউট বা এটা লেখা হচ্ছে তাৎক্ষণিক, দুই নাম্বার হলো দীর্ঘক্ষণিক। লেখো বৃক্ষ বিকল কয়েক বছর ধরে হলে তাকে দীর্ঘক্ষণিক বিকল বলে। বৃক্ষ বিকল যদি তোমার কয়েক বছর ধরে যদি হয়, 6 মাসের উপরে বা 1 বছর ধরে, গত 2 বছর ধরে তার বৃক্কের সমস্যা, তাহলে এটাকে আমরা অ্যাকিউট বলবো না ক্রনিক বলবো? ক্রনিক বলবো। তাহলে দেখো 48 ঘন্টার মধ্যে বৃক্কের বিকল বলে তাকে তাৎক্ষণিক বিকল বলে। 48 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে বৃক্ক বিকল বলে তাকে কি বলে? অ্যাকিউট। তাকে অ্যাকিউট বা একটা হলো অ্যাকিউট আর একটা ক্রনিক। অ্যাকিউট, অ্যাকিউট মানে কি? 48 ঘন্টার মধ্যে। ক্রনিক, ক্রনিক মানে কয়েক বছর ধরে হয়েছে। তাহলে কি বলছি আমরা? 48 ঘন্টার মধ্যে বৃক্কের বিকল হলে তাকে তাৎক্ষণিক বিকল বলে। আর যদি দীর্ঘক্ষণ কয়েক বছর ধরে যদি হয়, বৃক্ক বিকল কয়েক বছর ধরে হলে তাকে বলা হয় দীর্ঘক্ষণিক বৃক্ক বিকল, ক্রনিক। যে কোনো ডিজিজের ক্ষেত্রে অ্যাকিউট হতে পারে অথবা ক্রনিক হতে পারে। অ্যাকিউট টনসিলাইটিস, টনসিলের সমস্যা, হঠাৎ করে আমার রাত্রে থেকে টনসিল ফুলে গেছে, খাওয়া দাওয়া করতে পারতেছি না, একদম অবস্থা কাহিনী, তাহলে এটা হবে অ্যাকিউট। আর হচ্ছে আমার প্রত্যেক মাসেই একটা না 5 থেকে 7 দিনের মতো টনসিলাইটিস থাকে, বছরে এরকম কয়েক মাস থাকে, তাহলে এটা হবে ক্রনিক। অ্যাকিউট আর ক্রনিক মানে হচ্ছে দীর্ঘদিন ধরে যদি হয় সেটাকে বলা হয় ক্রনিক বা দীর্ঘক্ষণিক। আর অ্যাকিউট মানে কি? অল্প সময়ের মধ্যে হচ্ছে বা কয়েক ঘন্টা ধরে হচ্ছে বা কয়েক দিন ধরে হচ্ছে, সেটাকে বলা হয় অ্যাকিউট। বৃক্ক বিকলের কারণ লেখো। বৃক্ক বিকল কি কি কারণে হতে পারে? অনেক কারণে হতে পারে, অনেকগুলো কারণ আছে বৃক্ক বিকলের। এক নম্বর লেখো ডিহাইড্রেশন বা পানি শূন্যতা।
এক নম্বরে আসবে কি ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। পানি শূন্যতা হলে বৃক্ক বিকল হইতে পারে। কেন? কারণ যদি দেহের মধ্যে পানি না থাকে তাহলে রক্তের আয়তন কম থাকবে না বেশি থাকবে? কম। ফলে হার্ট আস্তে আস্তে মানে পাম্প যে করবে, রক্ত যে পাম্প করে দিবে, তো বেশি বেশি পাম্প করবে না কম কম পাম্প করবে? কম। কম পরিমাণ যদি পাম্প করে, সে পাম্প করে কোথায় পাঠায়? বৃক্কে পাঠায়। বৃক্কে তাহলে কম পরিমাণ রক্ত যাবে, তাই না? ফলে তার রক্তের একটা চাপ না থাকলে সে কিন্তু ফিল্ট্রেশন করতে পারবে না, তাই না? ফিল্ট্রেশন করতে যদি না পারে তাহলে সেক্ষেত্রে কী হবে? তার ফাংশন আস্তে আস্তে কমে যাবে। কথা বুঝছো কিনা? মানে ওই যে আমরা জানি গ্লোমেরুলাসের মধ্যে কী হয়, একটা চাপ তৈরি হয়, এই চাপের কারণে সব ফিল্ট্রেশন করে ফেলে। এখন চাপটা যদি না থাকে, রক্তের আয়তন যদি কমে যায় অথবা ব্লাড প্রেশার কমে গেছে, পানি বের হয়ে গেছে রক্ত থেকে, তাহলে সেক্ষেত্রে তার বৃক্ক বিকল হতে পারে। 2 নম্বরে লেখো রক্তক্ষরণ, ডায়রিয়া, বমি। রক্তক্ষরণ, ডায়রিয়া, বমি। মূল কথা হলো হিমোরেজিক, হ্যাঁ হিমোরেজিক কারণ যদি থাকে, হাইপোভোলেমিক, দেহের মধ্যে রক্তের আয়তন কমে গেছে, হাইপোভোলেমিক। রক্তক্ষরণের কারণে কি হতে পারে? রক্ত যদি তোমার 2 লিটার চলে গেছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে তার পা নাই, 2 পা নাই, রক্ত বেরিয়ে গেছে অনেক, সেক্ষেত্রেও তার কী হতে পারে? রক্তের আয়তন কমে যাবে, ফলে তার কিডনিতে রক্ত সাপ্লাই কমে যাবে এবং প্রেশার কমে যাবে, যার ফলে কিডনি ফাংশন নষ্ট হয়ে যাবে। এটা অ্যাকিউট হবে না ক্রনিক হবে? অ্যাকিউট হবে। এটা তো মাত্র শুরু হয়েছে, তাই না? অ্যাকিউট মানে হচ্ছে মাত্র শুরু হয়েছে বা মাত্র কয়েকদিন ধরে হয়েছে। তারা বমির কারণে হতে পারে, বমির কারণে পানি বেরিয়ে গেলে সেক্ষেত্রেও রক্তের ভলিউম কমে যাবে, ফলে বৃক্ক বিকল হতে পারে। তারপরে 3 নম্বর লেখা হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক, ভুল রক্ত দেয়া। হার্ট অ্যাটাক ভুল রক্ত দেয়া। ভুল রক্ত দেওয়া মানে একজনের রক্ত আর একজনের দিয়ে দিচ্ছে। এ পজিটিভ দেহের মধ্যে বি পজিটিভ রক্ত দিয়ে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব ডিভাস্টেটিং সিনারিও হবে। কি বললাম? ভুল রক্ত দেওয়া, মারাত্মক অগ্নিদগ্ধ। মারাত্মক অগ্নিদগ্ধ মানে আগুনে পুড়ে গেছে। হিউজ অ্যামাউন্ট অফ বার্নিং যদি হয়, ডিপ বার্নিং যদি হয়। তারপর হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। আচ্ছা, এটা লাগবে না, বাদ দাও। হার্ট অ্যাটাক, ভুল রক্ত দেওয়া, মারাত্মক অগ্নিদগ্ধ। তাহলে হার্ট অ্যাটাকের কারণে কেন হবে? কিডনি ডিজিজ কেন হবে? বা কিডনি কাজ করা বন্ধ করবে কেন? কারণ হার্ট অ্যাটাক যদি হয় তাহলে হার্ট পাম্প করতে পারতেছে না। পাম্প যদি না করতে পারে তাহলে কিডনিতে রক্ত সাপ্লাই কমে যাবে, ফলে সেক্ষেত্রে ফিল্ট্রেশনও কমে যাবে, কিডনি ফাংশনও কমে যাবে। মানে কিডনি যদি তার দেহের নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বের করে না দিতে পারে, তখন সেটা কিন্তু আমরা কি বলি? সেটা হলো কিডনি ডিজিজ বলি, তাই না? মানে তোমার কিডনি ভালো আছে না খারাপ আছে একটা টেস্টের মাধ্যমে জানা যায়, একটা টেস্ট করলে বোঝা যায়। নাম কি? সেরাম ক্রিয়েটিনিন। সেরাম ক্রিয়েটিনিন মানে আমাদের যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, তারপর হচ্ছে এই সকল নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টগুলো যে বের হয়ে যায়, কিসের মাধ্যমে বের হয়ে যায়? কিডনি দিয়ে মূত্রের মাধ্যমে বের হয়, যায় না? এখন যদি না বেরোতে পারে, বৃক্ক যদি ফিল্ট্রেশন করে এগুলো বের করে না দিতে পারে, তাহলে রক্তের মধ্যে এগুলো বেরিয়ে যাবে না? কথা বুঝছো কি না? মানে কিডনির কাজ কি এগুলো বের করে দেওয়া। তো এখন যদি এগুলো না বের করতে পারে তাহলে রক্তের মধ্যে এগুলো তো তৈরি হচ্ছে কন্টিনিউয়াসলি, আমাদের দেহের মধ্যে তৈরি হয়। তো তৈরি হলে এগুলো কী হবে? রক্তের মধ্যে মানে দেহের মধ্যে অ্যাকুমুলেশন হয়ে যাবে, জমা হয়ে যাবে। তাহলে রক্তের মধ্যে এগুলোর পরিমাণ বাড়বে। তাহলে রক্ত টেস্ট করে যদি দেখি যে এগুলোর পরিমাণ বাড়ছে, তাহলে আমি কী বুঝবো? তাহলে বুঝবো যে কিডনি এদেরকে বের করে দিতে পারতেছে না, মানে কিডনির মধ্যে কোথাও ঝামেলা আসছে। তাহলে একটা টেস্টের কথা যদি বলি, সেটা সেরাম ক্রিয়েটিনিন। নাম কি? সেরাম ক্রিয়েটিনিন। যে ক্রিয়েটিনিন করছি না আমরা, ক্রিয়েটিনিন করছো না? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এর মধ্যে সবচেয়ে রিলায়েবল হলো সেরাম ক্রিয়েটিনিন। সেরাম ক্রিয়েটিনিন মানে রক্তে ক্রিয়েটিনিন পরিমাণ তুমি যদি চেক করো তাহলে বুঝবা যে হ্যাঁ কিডনি কেমন কাজ করতেছে। আচ্ছা, যাই হোক,
আমরা তাহলে কি বললাম, এই সকল মানে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, টিউট্রিন এগুলো আমাদের রক্তের মধ্যে বেড়ে যাবে এবং এগুলোর কারণে কি হতে পারে, বিভিন্ন সিমটম দেখা যেতে পারে। সে আনকনশাস হয়ে যেতে পারে, মানে অজ্ঞান হয়ে যেতে পারে, হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে, অনেক সমস্যা হতে পারে। তাহলে হার্ট অ্যাটাকের কথা বললাম, ভুল রক্ত দিলাম মানে একজনের রক্ত আর একজনের দিচ্ছে, তোমার ব্লাড গ্রুপ হলো এ পজিটিভ, দিয়ে দিচ্ছে বি পজিটিভ রক্ত, তাহলে দেওয়ার পর কি হবে, রক্ত দিলে অন্য গ্রুপের রক্ত দিলে আমাদের দেহের মধ্যে সেই রক্ত জমাট বেঁধে যায়, জমাট বেঁধে থকথকে জমাট বাঁধা রক্ত যদি কিডনির মধ্যে যায় তাহলে কিডনির ছাকন কাজ কি করতে পারবে ভালো করে, তাহলে ছাকন কাজ ভালো করে করতে পারবে, ফিল্ট্রেশন করতে পারবে না, ফলে সেক্ষেত্রেও কিডনি শাটডাউন হইতে পারে, কিডনি কাজ করা বন্ধ করে ফেলবে। তারপরে হচ্ছে বার্ন যদি কারো হয়, মারাত্মক অ্যামাউন্টে যদি বার্ন হয় তাহলে কি হয়, আমাদের কোথাও বার্ন হইলে রক্ত নালী থেকে রক্ত বের হয়ে কোষের চারপাশে অবস্থান করে, মানে ওই যে আমাদের ফোড়া হয় না, বড় বড় ফোড়া হয়, যে দেখবো যে আগুনে ঝলসে গেলে তাহলে ফোড়া হয়, এরকম ফোড়া হয় না, এই ফোড়ার মধ্যে যে পানিগুলো থাকে, মানে বড় বড় ঠোসা পড়ে, আমাদের এখানে বলে ঠোসা, এই ঠোসার মধ্যে কি থাকে, পানি থাকে, মানে কোথাও যদি তোমার বার্নিং হয়, তোর পড়ছে, হ্যাঁ ঠোসা পড়ছে, হ্যাঁ পরে পড়ছে, তাহলে এটা ভালো। মনে করবো যে বার্নিংয়ে ঠোসা পড়ে ওইটা ভালো, আর যে বার্নিংয়ে ঠোসা পড়ে না এটা মারাত্মক, আর যে বার্নিংয়ে তোমার তোমার হয় লাল থাকে, মানে তোমার যেখানে পুড়ে গেছে ওই জায়গাটা পুরো লাল হয়ে গেছে সেটা ভালো, আর যেটার মধ্যে বার্নিং লাল হয় না বা দেখা যাচ্ছে সেন্সেশন নাই, যেই বার্নিংয়ে কারো পুড়ে গেছে ওই জায়গায় তার সেন্সেশন নাই, মানে তার বলে যে আমার কোনো ইটি নাই, ব্যথা ট্যাথা নাই, কোনো, হ্যাঁ তাহলে সেটা কিন্তু মারাত্মক বার্নিং। আর যেটার মধ্যে পুরো একদম অবস্থা কাহিল, মানে খুব ব্যথা করতেছে, অনেক কষ্ট পাচ্ছে, এটা ভালো বার্নিং। তাহলে একটা হলো সুপারফিশিয়াল, একটা ডিপ বার্নিং। আচ্ছা কি বললাম, মারাত্মক উগ্রিদগ্ধ যদি কারো হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, রক্ত থেকে রক্তের পানিগুলো বেরিয়ে আসলে রক্তের ভলিউম কি হবে, কমবে না বাড়বে, কমবে, ফলে কি হবে, তার কিডনির মধ্যে ব্লাড সাপ্লাই কমে যাবে, বা রক্ত ছাকনের জন্য যে চাপের দরকার সেই চাপের পরিমাণ কমবে, ব্লাড সাপ্লাই কমবে, ফলে তার কিডনি ডিজ হতে পারে, অ্যাকিউট কিডনি ডিজ হবে এক্ষেত্রে। তাহলে নেক্সট পয়েন্টে লেখো বৃক্ক পাথর, হ্যাঁ আর একটা কারণের মধ্যে 5 নম্বর কারণ লেখো, বৃক্ক পাথর, মূত্রনালীতে টিউমার, প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া, বৃক্কে পাথরের কারণে হতে পারে, বৃক্ক পাথর মূত্রনালীতে টিউমারের কারণে হতে পারে, মূত্রনালীতে টিউমার, প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া। পুরুষের ক্ষেত্রে লেখো, মহিলাদের ক্ষেত্রে তো প্রোস্টেট গ্রন্থি থাকে না, দেখো পুরুষের প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া, বৃক্ক পাথর, মূত্রনালীতে টিউমার, প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া। আমরা বৃক্ক পাথর অবশ্য যদি করবো, বৃক্কে কোথাও যে কোনো জায়গায় পাথর হতে পারে, দেখেন বৃক্কের ভেতরে হতে পারে, বৃক্কের এই জায়গায় হতে পারে, এখানে পাথর হতে পারে, এখানে পাথর হতে পারে, এই জায়গাগুলোতে পাথর হতে পারে। যেগুলো জায়গায় যদি পাথর হয় তাহলে এখানে অবস্ট্রাকশন হবে, মানে ইউরিন বাইরে হতে পারবে না, যে ইউরিন তৈরি হচ্ছে, মূত্র তৈরি হচ্ছে, এটা কি বেরোতে পারবে না, ফলে কি হবে, সেক্ষেত্রে কিডনি ফাংশন কমে যাবে বা কিডনি কাজ করা বন্ধ করে ফেলবে। তাহলে এটা হলো বৃক্ক পাথরের কারণে হতে পারে। মূত্রনালীতে যদি টিউমার হয়, যে কোনো জায়গায় একটা গ্রোথ, টিউমার মানে কি, অ্যাবনর্মাল গ্রোথ, মানে অ্যাবনর্মাল কোনো কিছু তৈরি হয়েছে, অ্যাবনর্মালি কোনো মানে টিউমার, বুঝো তো টিউমার, অ্যাবনর্মাল কোনো গ্রোথকে বলা হয় টিউমার। এই টিউমারের কারণে এখানে যদি কোনো টিউমার হয় যে কোনো জায়গায়, টিউমার হলে অবস্ট্রাকশন হবে না, ওই জায়গায় কিন্তু ইউরিন পাস হতে পারবে না, ফলে সেক্ষেত্রে কী হতে পারে, সেক্ষেত্রে তার কিডনি ফাংশন কমে যেতে পারে। তারপর আরেকটা পয়েন্ট হল প্রোস্টেট গ্রন্থি, কই থাকে, বয়স যদি কারো 60 হয় পুরুষের ক্ষেত্রে, কমন একটা সমস্যার কথা বলে,
দেখি সবাই ম্যাক্সিমাম বলে যে আমি কলেজে ডাক্তারের কাছে এসে বলে যে আমি মানে পেশাব করতে গেলে প্রস্রাব করতে গেলে আমার ক্লিয়ার হয় না, মানে তার পেশাব করার পর তারপর আবার মনে হয় যে পেশাব ভেতরে আরো আটকে আসছে, ক্লিয়ার হয় না। এটা মূল কারণ হলো পিপিএইচ বা পিনাইল প্রোস্টেটিক এনলার্জমেন্ট বা হাইপারপ্লাসিয়া। মানে আমাদের যে মূত্রথলি আছে মূত্রথলি বড় অংশটার নাম কি? মূত্রনালী, হ্যাঁ মূত্রনালী বা ইউরেথ্রা, নাম কি? ইউরেথ্রা দিয়ে বের হয়ে আসে, তাহলে আমরা জানি। পুরুষের ক্ষেত্রে এর আশেপাশে একটা গ্ল্যান্ড আছে, নাম কি? এর আশেপাশে একটা গ্ল্যান্ড আছে, এই চারপাশে একটা গ্ল্যান্ড আছে, নাম কি? প্রোস্টেট। এই প্রোস্টেট গ্ল্যান্ডটা থেকে এটা নরমালি সৃষ্টিকর্তা দিয়ে রাখছে আমাদের, এটা কাজ করে, এখান থেকে বিভিন্ন সিক্রেশন হয়, সিক্রেশনের কাজ করে। কিন্তু এইদিকে চিন্তা করো, মাঝখানে নালী, চারপাশ দিয়ে গ্ল্যান্ড, তো গ্ল্যান্ডটা যদি ইনফ্ল্যামেশন হয় বা গ্ল্যান্ডের মধ্যে যদি ঝামেলা হয়, এই গ্ল্যান্ডটা বড় হয়ে মানে গ্ল্যান্ডের মধ্যে ইনফ্ল্যামেশন হচ্ছে, বড় হয়ে গেছে, মাঝখানে রাস্তাটা চিকন হবে না মোটা হয়ে যাবে? চিকন হয়ে যাবে না, ফলে বাড়িতে পারবো, অবস্ট্রাকশন হবে, সেক্ষেত্রে তার কী হতে পারে? টিবিডিস হতে পারে, অনেক কারণ হতে পারে। তারপরে এটাকে বলা হয় প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া। প্রোস্টেট গ্রন্থি নর্মালি যেরকম আছে, এই প্রোস্টেট গ্রন্থি যদি বড় হয়ে যায়, এরকম বড় হয়ে গেছে, আর ভেতরে বড় হয়ে গেলে, সেই বড় হয়ে গেলে ভেতরে একটা চাপ দেবো না, মাঝখানে যে নালীটাও একটু হবে, চাপ খাবে, তা চাপ খাইলে কী হবে? তার এই ইউরিন যে পাস আউট হওয়া, এই প্রসেসটা কমে যাবে, ফলে সেক্ষেত্রে তার এক পর্যায়ে বন্ধ হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে তার কিডনি শাটডাউন হয়ে যেতে পারে। নেক্সট তারপরে লেখো 6 নাম্বার অতিমাত্রা। আচ্ছা আর এগুলো লাগবে না, আরও অনেক কারণ আছে, বৃক্ক বিকলের কারণ এর মধ্যে। তারপরে আরেকটা লিখতে পারো লাস্টে, বৃক্ক বিকলের কারণ হলো গ্লোমেরুলার ডিজিজ, গ্লোমেরুলার রোগ, মানে গ্লোমেরুলার ডিজিজ, গ্লোমেরুলার ডিজিজ। গ্লোমেরুলার ডিজিজের কারণে কিডনি, মেইনলি তোমার কিডনি সমস্যা হয় বাচ্চাদের ক্ষেত্রে, যেটা হবে সেটা গ্লোমেরুলার ডিজিজের জন্য হয়। নেফ্রোটিক সিনড্রোম, কারণ দেখছো কারো কোনো বাচ্চাদের, ওই যে তাহিয়া আছে না, তাহিয়ার ভাইয়ের কিন্তু তার কিডনি ডিজিজ যেটা আছে, হ্যাঁ দ্যাট মিনস ওর ভাইয়ের কিন্তু কিডনি ডিজিজ আছে এবং নেফ্রোটিক সিনড্রোম আছে। দ্যাট মিনস যাদের, যে সকল বাচ্চাদের কিডনি ডিজিজ হয়, কমনলি যেটা হয় সেটা হলো নেফ্রোটিক সিনড্রোম। মানে ওই যে নেফ্রোটিক সিনড্রোম মানে হচ্ছে কিডনি দিয়ে নর্মালি তো প্রোটিন বেরোয় না, প্রোটিনগুলো ট্রেস অ্যামাউন্ট, খুব কম পরিমাণ, কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ প্রোটিন বের হয়ে যায়, থাকে না, হ্যাঁ ছাকার কাজটা ভালো করে করতে পারে না, এটাকে বলা নেফ্রোটিক সিনড্রোম। অনেক ডিজিজ আছে। আচ্ছা তারপরে কি বললাম, তাহলে আমার কারো যদি কিডনি ফাংশন কমে যায়, তাহলে তাকে কি করতে হবে? কারণ আচ্ছা লক্ষণ তাহলে লেখা, তাহলে আমি কীভাবে বুঝবো যে কিডনি আমার ঝামেলা আছে? লেখো যে লক্ষণের মধ্যে এক নম্বর লেখো অতি অল্প মাত্রায় বা একেবারে মূত্র না তৈরি হওয়া, খুব কম পরিমাণ ইউরিন তৈরি হবে। বলবে যে আমার ইউরিনের পরিমাণ একদম কম, একদম হয়নি, আমার 2 দিন ধরে ইউরিনেশন হয় না, তা সেক্ষেত্রে কী বুঝবো তার ঝামেলা আছে? অতি অল্প মাত্রায় বা একেবারে মূত্র না তৈরি হওয়া, অলিগুরিয়া বলে, অ্যানিউরিয়া আরটা অলিগুরিয়া। অলিগুরিয়া মানে কম পরিমাণ তৈরি হয়। যদি কারো দিনে
কারো দিনে তোমার 500 ml মানে হাফ লিটারের কম পরিমাণ ইউরিন তৈরি হয়, সেটাকে বলা হয় অলিগুরিয়া। আর যদি একেবারে না তৈরি হয় যেটাকে বলা হয় অ্যানিউরিয়া, মানে ইউরিনই তৈরি হচ্ছে না। তাহলে এটা একটা লক্ষণ যে তার কিডনি মানে ইউরিন তৈরি হচ্ছে না। এই ক্ষেত্রে তাহলে আমি কি চিন্তা করবো তার মধ্যে কোনো ঝামেলা আছে কিডনিতে, হয় তার পাস আউট হইতে সমস্যা হইতেছে অথবা কিডনির নিজেরই সমস্যা আছে। 2 নম্বরে হলো হাত পা মুখে পানি আসে, হাত পা এবং মুখে পানি আসবে। মেনলি কিডনি ডিজিজ কারো যদি হয়, দেখো যে হাত পা এবং মুখে পানি আসা। 2 নম্বরে দেখো হাত পা এবং মুখে পানি আসা। হ্যাঁ, মুখের মধ্যে কেন পানি আসবে? কারণ দেখো তুমি কারো কিডনি ডিজিজ হয়েছে, তাহলে কিডনির কাজ কি? পানি বের করে দেয়। তো পানি যদি না বের করতে পারে, রক্তে পানির পরিমাণ বাড়বে না কমবে? বাড়বে। এবং সে তো খাওয়া দাওয়া তো আর কমাই দেয় না, কমাই দিচ্ছে, বা একটু তো তাকে খেতে হচ্ছে না, তাকে একটু পানি খেতে হচ্ছে, বা বিভিন্ন খাবার দাবারের মধ্যে কিন্তু পানি থাকে। তো দ্যাট মিনস তার আউটপুট নাই, কিন্তু সে একটু ইনপুট করতেছে। তাহলে সেক্ষেত্রে তার কী হতে পারে? রক্ত ভলিউম বাড়বো না, রক্তচাপ বেড়ে যাবে। কারো যদি কিডনি ডিজিজ হয়, সেক্ষেত্রে তার পানি যদি বের করে না দিতে পারে, তাহলে সেক্ষেত্রে ব্লাড প্রেশার বেড়ে যাবে। ব্লাড প্রেশার যদি বাড়ে তাহলে কি হবে? রক্তনালীতে, মনে করো যে রক্তনালী, এটা রক্তনালী, আর এর আশেপাশে কোষ আছে, কোষ মানে যে আমাদের রক্তনালীর আশেপাশে কি থাকে? কোষ থাকে না? রক্তনালীর মধ্যে রক্তচাপ বাড়লে তার রক্তের পানিগুলো কি হবে? বেরিয়ে আসবে না? কথা বলছো না? রক্তের ভেতরে যে পানি আছে, রক্তের পানিগুলা এই সকল কোষের আশেপাশে অবস্থান করবে না? বা টিস্যু, এটা মনে করো একটা টিস্যু, এই টিস্যুর আশেপাশে রক্তের পানিগুলা বেশি বেশি আসবে না? আর এটা যদি একটা টিস্যু হয়, রক্তনালী চাপ বেশি, রক্তনালী থেকে কি হবে? রক্তের উপাদানগুলা বেরিয়ে আসবে না? টিস্যুর আশেপাশে অবস্থান করবে। তো টিস্যুর আশেপাশে যদি অবস্থান করে, চিন্তা করে যে এখানে আমাদের রক্তনালী আছে, এই যে জায়গা, নির্দিষ্ট জায়গায় যে রক্তনালী আছে, যখন এই সকল জায়গায় রক্তনালী চাপ বাড়বো, তাহলে এই সকল তার আশেপাশে যে জায়গাগুলো আছে, এই সকল জায়গায় রক্ত পানি চলে আসবে না? তাহলে এটাকে বলা হয় ইডেমা। হাত দিলে ডেবে যাবে, কারণ এখানে পানি আছে। কিন্তু এখন ডাববে না কেন? কারণ রক্ত শুধুমাত্র নির্দিষ্ট নালীতেই চলতেছে, রক্তের পানিগুলা নালীর বাইরে চলে আসে না। যদি ব্লাড প্রেশার বেড়ে যায় অথবা কারো যদি তোমার ইউরিন পাস আউট না হইতে পারে, তাহলে রক্তনালী থেকে তোমার রক্তগুলা কোথায় আসবে? রক্তের পানিগুলা আসবে, রক্ত আসবে না, রক্তের পানি আসবে। রক্তের কণিকা তো বড় বড়, কিন্তু রক্তের পানি তো আকার ছোট, তারা চলে আসবে কোথায়? টিস্যুর আশেপাশে চলে আসবে। তখন এটাকে বলা হয় ইডেমা। ইডেমা বা পায়ে পানি আসে। এখন কিডনি ডিজিজ হলে সর্বপ্রথম পায়ে পানি আসে মুখে। কারণ কিডনি ডিজিজ হলে পানি আসবে কোথায়? মুখে। কারণ হচ্ছে আমাদের মুখের মধ্যে, মুখের স্কিনগুলো কেমন দেখো, চোখের আশেপাশে করে দেখো, নরম না, একদম লুজ না? এই যে এই সকল জায়গার আশেপাশে লুজ না? অনেক লুজ, কিন্তু অনেক লুজ থাকে। কিন্তু তুমি হাতের স্কিন দেখো, টান দাও, এর মনে হয় যে ভেতরে কিন্তু চামড়া শক্ত না? শক্ত, কিন্তু কারণ এই চামড়ার নিচে আরও একটা স্তর আছে। কিন্তু আমাদের স্কিনের নিচে ওই রকম তোমার স্কিনের নিচে আরও যে শক্ত চামড়ার আবরণ আছে, এটা নাই। আমাদের স্কিনগুলোর মধ্যে ডিপ ফাঁসা নাই, মানে মুখে। এই জন্য কি হয়, আমাদের স্কিনগুলা, মুখের যে চামড়াগুলো আছে, এটা লুজলি থাকে। তো যে জায়গার মধ্যে লুজলি থাকে, ওই জায়গায় পানি জমার সম্ভাবনা কম না বেশি? বেশি। এই জন্য মুখের মধ্যে আগে পানি আসবে। তাহলে কারো কিডনি ডিজিজ হলে মুখে পানি আসবে আগে। কারো যদি হার্টের সমস্যা হয়, পানি আসবে কোথায়? পায়ে পানি আসবে, পা ফুলে যাবে। কেন? কারণ হার্টের কাজ কি? পাম্প করে, পাম্পের মাধ্যমে রক্ত নিচে গেলে সেটাকে আবার পাম্পের মাধ্যমে উপর দিকে টেনে ওঠা। কথা বুঝছো না? এখন রক্ত পাম্প করতে পারতেছে না, তাহলে সব রক্ত কোথায়? পায়ের মধ্যে গিয়ে জমা হবে না? পায়ের মধ্যে জমলে কি হবে? সে আর উঠতে পারবে না। কারণ পায়ের মধ্যে যখন হচ্ছে, ওই জায়গার মধ্যে সব রক্ত জমবে, ওই জায়গায় প্রেশার বাড়বে, ফলে ওখানে থেকে রক্তনালীগুলো থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে গেছে টিস্যুর আসবে, আশেপাশে আসবে।
কারো যদি হার্টের সমস্যা হয় তাহলে কোথায় সমস্যা হবে? তার পায়ে পানি আসবে। আর যদি কার পেটের লিভারের সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আসবে কোথায়? পেটের সমস্যা হবে, মানে পেটের মধ্যে পানি আসবে, পেটের মধ্যে অ্যাসাইটিস হবে। কারণ লিভারের মধ্যে যদি অবস্ট্রাকশন হয় তাহলে লিভারের কাজ কি? লিভারের কাজ হইল প্রোটিন তৈরি করা। দেহের প্রোটিন তৈরি করে, সে প্রোটিন তৈরি করে দেহের মধ্যে রক্তনালীর মধ্যে যত প্রোটিন আছে, রক্তের ভেতরে তো প্রোটিন আছে জানো তো, পড়াইছি না? রক্তের প্রোটিন আছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রোম্বিন, ফাইব্রিনোজেন। এই প্রোটিনগুলো যদি না তৈরি হয়, রক্তের মধ্যে রক্তনালীর মধ্যে যদি প্রোটিন না থাকে তাহলে সেক্ষেত্রে রক্তের পানিগুলো বেরিয়ে আসবে, তাহলে সেক্ষেত্রে পেটের মধ্যে আসবে। তাহলে একটা কথা মনে রাখো, কারো যদি হার্টের সমস্যা হয় পায়ে পানি আসবে, কিডনির সমস্যা হলে আগে মুখে পানি আসবে, আর থার্ডলি হলো কারো যদি লিভারের সমস্যা থাকে তাহলে পেটে পানি আসবে, অ্যাসাইটিস হবে, পেটে পানি আসবে, পেট ফুলে যাবে। নেক্সট তারপরে 3 নাম্বার লেখো, পাঁজর এবং কোমরের মাঝামাঝি দুপাশে ব্যথা করা। পাঁজর ও কোমরের মাঝামাঝি দুপাশে ব্যথা করা। পাঁজর ও কোমরের মাঝামাঝি দুপাশে ব্যথা করা। পাঁজর বুঝো তো? পাঁজর মানে হলো বুকের পিছনের অংশ, পিঠে এবং কোমর মানে কি? কোমর হলো যে বরাবর আমরা কি করি, শার্ট প্যান্ট পরি না, এটাকে বলে কোমর। এই দুই জায়গার মাঝখান জায়গাটাতে মধ্যে ব্যথা করবে। পাঁজর এবং কোমরের মাঝখানে মাঝামাঝি দুপাশে ব্যথা করা। 3 নম্বরে দেখো, উচ্চ রক্তচাপ এবং হাত পায়ে সংবেদ কমে যাওয়া। উচ্চ রক্তচাপ হইতে পারে এবং হাত পায়ের সংবেদ কমে যাওয়া। তোমাদের তো আজকে পরীক্ষা দেওয়ার কথা ছিল না? উচ্চ রক্তচাপ এবং হাত পায়ের সংবেদ কমে যাওয়া। উচ্চ রক্তচাপ ও হাত পায়ের সংবেদ কমে যেতে পারে, কমে যাওয়া। হ্যাঁ, পাঁজর এবং কোমরের মাঝামাঝি স্থানে মাঝামাঝি দুপাশে ব্যথা করা। পাঁজর এবং কোমরের মাঝামাঝি দুপাশে ব্যথা করবে। 2 নম্বর হচ্ছে উচ্চ রক্তচাপ এবং হাত পায়ের সংবেদ কমে যাবে। ব্লাড প্রেশার বাড়বো না কমবে? কিডনি ডিজিজ হলে মনে রাখবা, আমাদের যত কি মানে হার্টের বা রক্তচাপের ব্লাড প্রেশারের ওষুধ দেওয়া হয় ম্যাক্সিমামই হইল কিডনিতে কাজ করে। ম্যাক্সিমাম কোথায় কাজ করে? কিডনিতে গিয়ে সে বেশি ইউরিন পাস করে দেয়। ইউরিন আউটপুট যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে রক্তের আয়তন কমে যাবে, ব্লাড প্রেশারও কমবে। দ্যাট মিনস এটা মনে রাখবা যে যদি কিডনি পানি বের করে না দিতে পারে রক্তের, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার রক্তের পানির পরিমাণ বাড়বে, রক্তচাপ বেড়ে যাবে। আচ্ছা, নেক্সট আমাদের করণীয় লেখা, প্রতিকার বা করণীয়। তাহলে কি করতে হবে? এটা এই করো তো, ফোকাস করে নিচ্ছি। তাহলে করণীয়ের মধ্যে 1 নম্বরে লেখো নিয়ন্ত্রিত আহার। 1 নম্বর হইল নিয়ন্ত্রিত আহার। নিয়ন্ত্রিত আহার মানে তাকে সব খাবার দাবার কম খাইতে হবে। বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার খাওয়ার ক্ষেত্রে তাকে সতর্ক হওয়া লাগবে। যাদের এরকম কিডনি ডিজিজ আছে তারা মানে এটা আমরা কিডনি ডিজিজের অনেকগুলো টাইপ আছে। টাইপ অনুসারে এক মানুষের এক রকম কিডনি ডিজিজ। কারো ক্ষেত্রে দেখা যায় যে তার প্রোটিন দেহ থেকে বের হয়ে যায়, নেফ্রোটিক সিন্ড্রোমের কথা বলছিলাম। এই ক্ষেত্রে দেখা যায় যে প্রোটিন বেড়ে গেছে। আবার যাদের কিছু ডিজিজ আছে প্রোটিন বের হয় না, তাহলে যাদের প্রোটিন বের হয়ে যায় তাদেরকে বাইরে থেকে কী করতে হবে? প্রোটিন বাড়ায় দিতে হবে। আর যাদের প্রোটিন বের হয় না তাহলে সেক্ষেত্রে প্রোটিন বাড়ায় লাভ আছে, আরও তার কিডনির সমস্যা আরও বেশি হবে। কেন? কারণ হচ্ছে কিডনির কাজ কি? কিডনির কাজ হলো প্রোটিন থেকে যেই বর্জ্য পদার্থ তৈরি হয়, মানে আমাদের প্রোটিন থেকে যেই বর্জ্য পদার্থ তৈরি হয় তাকে বলা হয় নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। তাই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ পরিমাণ বাড়বে, কারণ আমি তো তারা বেশি প্রোটিন খাওয়াইতেছি। তাহলে সেক্ষেত্রে সেগুলো ভাঙার পর এর মধ্যে তো ভেঙে যাবে, ভেঙে গিয়ে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বেশি তৈরি হবে এবং সেক্ষেত্রে তার সমস্যা হবে, কারণ সেটা তো পাস হয়ে যেতে পারতেছে না।
যদি 5 হয়ে না যেতে পারে তাহলে সেক্ষেত্রে হবে তার কিডনি ডিজিজ হতে পারে, মানে তার ক্ষেত্রে সেক্ষেত্রে তার আরও অনেক ধরনের সিমটম দেখা যাবে। তাহলে মূল কথা হইল পরিমিত মানে আহারের কথা বললে এক এক কিডনি ডিজিজ যাদের আছে এক একটার ক্ষেত্রে এক একটা ট্রিটমেন্ট হবে। কারো প্রোটিন বেশি দিতে হবে, কারো প্রোটিন কম দিতে হবে, আর কারো হচ্ছে নর্মাল প্রোটিন দিতে হবে। এটা ডিপেন্ড করে তার কোন ধরনের ডিজিজ আছে। এর জন্য বলছে যে নিয়ন্ত্রিত আহার করতে হবে। 2 নম্বরে ডায়ালাইসিস। 2 নম্বরে আমরা কী করতে পারি? কিডনি নষ্ট হয়ে গেলে ডায়ালাইসিস করতে পারি। কিডনির কাজটা অন্য একটা মেশিনের মাধ্যমে করা। কিডনি যেই কাজটা করবে সেটা একটা মেশিনের মাধ্যমে দিয়ে করবো, এটাকে বলা ডায়ালাইসিস। 3 নম্বরে লেখো বৃক্ক প্রতিস্থাপন। হ্যাঁ, বৃক্ক প্রতিস্থাপন। 3 নম্বরে আমরা বৃক্ক প্রতিস্থাপন করতে পারি। কিডনি ট্রান্সপ্লান্টেশন করা যায়, যদিও সেটা করা যেতে পারে। হ্যাঁ, এখন হেডলাইন দিয়ে লেখো নিয়ন্ত্রিত আহার। লেখা হচ্ছে কিডনি রোগের ধরন অনুসারে, কিডনি রোগের ধরন অনুসারে, টাইপ অনুসারে বা ধরন অনুসারে প্রোটিন জাতীয় খাবার নিয়ন্ত্রণ করতে হবে। অনুসারে প্রোটিন জাতীয় খাবার নিয়ন্ত্রণ করতে হবে। কিডনি রোগের ধরন অনুসারে প্রোটিন জাতীয় খাবার নিয়ন্ত্রণ করতে হবে। কারো যদি নেফ্রাইটিস সিনড্রোম থাকে, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, সেক্ষেত্রে কিন্তু তার প্রোটিন দেওয়া যাবে না। প্রোটিন দিলে তার মানে অকাম হয়ে যাবে, কাজের চেয়ে অকাজ বেশি হবে। আবার কারো যদি নেফ্রোটিক সিনড্রোম থাকে তাহলে সেক্ষেত্রে তাকে প্রোটিন বেশি করে দিতে হবে। এটার প্রোটোকল আছে যদি। তারপরে কি বললাম? প্রোটিন জাতীয় খাবার নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে দেখো কম লবণ এবং পানি গ্রহণ। লবণ কমাই দিবা না বাড়াই দিবা? কারণ কিডনি ডিজিজ আছে, তাহলে বলবা আপনার লবণ খাওয়া হারাম। লবণ খাইলে কি হবে? গুনাহ হবে। লবণ খাইলে গুনাহ হবে। লবণ খাইলে কি হয়? লবণ খাইলে রক্তের মধ্যে লবণ বেশি যাবে, এবং যখন কিডনির মধ্যে এই লবণযুক্ত পানি বেশি থাকে তাহলে কিডনি তখন আর থেকে বের করে দিতে পারে না, বরঞ্চ সে আবার শোষণ করে ফেলে। কথা বলছো কিনা? মানে তোমার রক্তের মধ্যে লবণ বেশি, তাহলে কিডনির কাজ কি? পানি বের করে দেয় না, ছাকার মাধ্যমে সে ইউরিনের মাধ্যমে, মূত্রের মাধ্যমে বের করে দেবে। কিন্তু তোমার রক্তে যদি লবণ বেশি থাকে সেক্ষেত্রে সে ছাকার কাজটা করতে পারে না, সেক্ষেত্রে তার ঝামেলা হতে পারে। ফিল্ট্রেশনের যে কাজটা এটা ভালো করে করতে পারে না। 3 নাম্বার কম পটাশিয়াম সমৃদ্ধ খাদ্য গ্রহণ। মানে পটাশিয়াম কম যুক্ত খাদ্য গ্রহণ। পটাশিয়াম আমাদের কি করে? পটাশিয়ামের কারণে কি হতে পারে? দেহের মধ্যে পটাশিয়ামের কারণে কিডনি ইনজুরি হইতে পারে, প্লাস হার্ট বন্ধ হয়ে যেতে পারে। কারো যদি দেহের মধ্যে পটাশিয়াম বাড়ে, এটা কিন্তু মনে রাখবা যে পটাশিয়াম, কারো হার্ট ডিজিজ আছে, কিছু কিছু ডিজিজ আছে, সেক্ষেত্রে হার্ট দুর্বল হয়ে যায়। মানে হার্টের মধ্যে পটাশিয়াম যদি বেশি থাকে রক্তের মধ্যে, তাহলে হার্ট পাম্পিংয়ের কাজ কমায় দেয় বা বন্ধ হয়ে যেতে পারে। আবার কিডনির মধ্যেও সমস্যা হতে পারে। পটাশিয়াম বেশি আবার থাকলে সমস্যা আছে। হাইপার ক্যালেমিয়া, হাইপারনেট্রিক-ক্যালেমিয়া, এদের ক্ষেত্রে অনেক সিমটম আছে, এগুলো বললে এখন তো ইতিহাস হয়ে যাবে, ইতিহাস হবে। নেক্সট, তারপরে নিয়ন্ত্রিত আহার গেল। তারপর নিয়ন্ত্রিত আহার শেষ। এখন লেখো বৃক্ক প্রতিস্থাপন। হেডলাইন দিয়ে লেখো। ডায়ালাইসিসটা একটু পরে বলবো, আগে বৃক্ক প্রতিস্থাপন লেখো। বৃক্ক প্রতিস্থাপনের ক্ষেত্রে লেখো রোগীর দেহে ভিন্ন ব্যক্তির সুস্থ, রোগীর দেহে ভিন্ন ব্যক্তির সুস্থ ও সঠিক বৃক্ক স্থাপনকে বৃক্ক প্রতিস্থাপন করে। রোগীর দেহে ভিন্ন ব্যক্তির সুস্থ ও সঠিক বৃক্ক স্থাপনকে
সুস্থ ও সঠিক বৃক্ক স্থাপনকে বৃক্ক প্রতিস্থাপন বলে। মানে ভালো কিডনি দিবা, কিডনি কি একজনের যদি লাগাও, কিডনি যদি বাইরে থেকে প্রতিস্থাপন করতে হয়, তাহলে খারাপটা দিবা না ভালোটা দিবা? ভালোটা দিবা। তাহলে সুস্থ এবং স্বাভাবিক কাজ আংশনিক যে কিডনি করতেছে সেটা দিতে হবে। তাহলে লেখো বৃক্ক প্রতিস্থাপনে অবশ্যই করণীয় বিষয় কি কি বিষয়গুলো আমাকে মনে রাখতে হবে? কিছু কিছু বিষয় না জানলেই নয়। সেটা হচ্ছে 1 নাম্বার হলো আমার কি করা লাগবে, তাহলে পয়েন্ট লেখো। 1 নাম্বার লেখো রক্তদাতা দেহ থেকে, রক্তদাতা যে কিডনি দিবে তার দেহ থেকে, হ্যাঁ রক্তদাতা, সরি রক্ত কেন, বৃক্কদাতা, বৃক্কদাতা যে কিডনি দিবে, বৃক্কদাতা দেহ থেকে 48 ঘন্টার মধ্যে রোগীর দেহে স্থাপন করতে হবে। যে বৃক্ক দিবে তার দেহ থেকে বৃক্ক বের করে নিয়ে আসার পর কত ঘন্টার মধ্যে দিতে হবে? 48 ঘন্টার মধ্যে রোগীর দেহে স্থাপন করতে হবে। তারপর দেখো দাতা মৃত হলে সদ্য মৃত দাতার দেহ থেকে বৃক্ক সংগ্রহ করতে হবে। মানে মরে গেলেও আমরা জানি মানুষ মরে গেলে কি হয়? মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, সকালে বদলায়, বিকেলে বদলায়। আচ্ছা, মানে তোমার কি বললাম, যদি মরা মানুষের বৃক্ক কিন্তু কাজ করবে। আমাদের দেহের মধ্যে মৃত্যু 2 ধরনের হয়। এটা হলো আত্মা বেরিয়ে যায়, ব্রেনের মৃত্যু, আর সেকেন্ড হইল সোমাটিক বা বিভিন্ন অর্গানের মৃত্যু হয় পরে। দ্যাট মিনস আমাদের হার্ট, লিভার, কিডনি এগুলো আস্তে আস্তে মরার পরে, দম যাওয়ার পরে মরে না, এগুলো আস্তে আস্তে মরে। তো কিডনি একটু পরে মরে। এই জন্য মানুষ যদি মরে যায় সেক্ষেত্রে তার বৃক্ক আমরা ব্যবহার করতে পারি, বাট খুব তাড়াতাড়ি করতে হবে। খুব দ্রুত আমরা মরা মানুষের দেহ থেকে কিডনি নিতে পারি। এই জন্য বলছে যে দাতা মৃত হলে সদ্য মৃত দাতার দেহ থেকে, বৃক্ক সংগ্রহ করতে হবে। সে মরে গেছে আজকে, বৃক্ক সংগ্রহ কালকে করলে হবে না। দাতা মৃত হলে সদ্য মৃত দাতার দেহ থেকে বৃক্ক সংগ্রহ করতে হবে। এখন কারো যদি কোনো ইনফেকশাস ডিজিজ থাকে, একজনের মনে করে HIV আছে, তাহলে সেক্ষেত্রে তার কিডনি নিবা, সেক্ষেত্রে তার নেওয়া যাবে। সংক্রমণ জনিত যে কোনো রোগ থাকতে পারে, ম্যালেরিয়া থাকতে পারে, তারপর হচ্ছে সিফিলিস থাকতে পারে, যে সকল রোগগুলা সংক্রমণের মাধ্যমে ছড়ায়, হ্যাঁ এইগুলা বা বিভিন্ন ধরনের ডিজিজ আছে, কিডনি নিজেরও ডিজিজ হতে পারে। তাহলে একবার একটা শুনছিলাম আর কি, ঘটনা শুনছিলাম। তো কিছু কনজেনিটাল ডিজিজ আছে, কনজেনিটাল বুঝো তো, জন্মগত অনেকের বৃক্ক একটা থাকে, জন্মগত অনেকের একটা কিডনি থাকতে পারে। এবং এই কিডনি আমরা তো জানি যে জন্মের আগে আমাদের কিডনি কোথায় ছিল বলো তো? তলপেটে ছিল। পরে আস্তে আস্তে উপর দিকে উঠে 2 জায়গায় ফিক্স হয়ে যায়, মানে অবস্থান করে। তলপেটে থেকে সে উপর দিকে উঠে আমাদের কোমরের উপরে অবস্থান করে। এখন কথা হলো যে একবার নাকি এক ডাক্তারে কি করছে, ওই কিডনি করতে দিছে। সে পুরা পেটের আল্ট্রাসাউন্ড না দিয়ে সে শুধুমাত্র আপার মানে উপরের পেটের আল্ট্রাসোনোগ্রাম করতে দিচ্ছে। তো এখন এবং আল্ট্রাসাউন্ডে তখন রিপোর্টে চলে আসছে যে এই জায়গার মধ্যে একটা ছোট মাছ আছে, মানে এতটুকু একটা মাছ আছে, একটা নির্দিষ্ট কোনো কিছু দেখা যাচ্ছে আর কি, যার কারণে তার এই সমস্যাগুলো হইতে পারে। সে তো সার্জন। এবং কারো যদি জন্মগত কিডনি ডিজিজ যদি মানে কিডনি ভালো করে যদি না তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে কিডনির আকার অন্যরকম হইতে পারে। কথা বুঝছো না? মানে কিডনি যেরকম আছে 2 পাশে তো 2টা থাকার কথা, অনেকে 2টা না থাকে একটা থাকতে পারে। তো
তো সেটাকে আলট্রাসোনোগ্রামে সেটাকে ভালো করে ডিটেক্ট করতে পারে নাই। কারণ হচ্ছে তার তো শুধুমাত্র উপরে আলট্রাসোনোগ্রাম দিছে, একদম পুরো সম্পূর্ণ পেট সহ তল পেট সহ যদি দিত তাহলে আশেপাশে কিডনি কোথায় আছে এটা চলে আসতো। যদি দেখতো যে কিডনি নাই, কিডনি দেওয়া যেতেছে না, কারণ সে বুঝলো, হ্যাঁ বুঝতে পারতো যে তার কিডনিতে এটাই হলো তার কিডনি, তার জন্মগত ত্রুটির কারণে কিডনি দুটা না হয়ে একটা হয়েছে এবং ছোট হয়ে গেছে। তো এইটারে কি করছে, এই কিডনিটারে সে মনে করছে একটা ফরেন সাবস্টেন্স বা একটা কোনো নতুন করে কোনো কিছু তৈরি হয়েছে, একটা টিউমারের মতো মনে করছে এটা একটা টিউমার। তো সার্জন কি করছে, ওইটা কেটে ফেলছে, অপারেশন করে কেটে ফেলছে, পরের দিন মরে গেছে। কারণ এটা যে আসলে কিডনি ছিল, কিডনি জন্মগতভাবে এরকম থাকতে পারে, চুরি থাকতে পারে, দ্যাট মিনস অ্যাজেনেসিস হতে পারে, হর্সুসের কিডনি হতে পারে, ঘোড়ার পায়ের খুরের মতো কিডনি হতে পারে। তো এখন কি কোথা থেকে যেন আসলাম, আচ্ছা দাদা মৃত হলে হ্যাঁ সঙ্গে, আচ্ছা 2 নম্বর লেখো, সংগৃহীত বৃক্ষটি সুস্থ হতে হবে। যে কিডনি তুমি কালেক্ট করবা, এই কিডনিটা কি হতে পারে, সংগৃহীত বৃক্ষটি সুস্থ হতে হবে। অর্থাৎ আসো বাবাজি আসো, আচ্ছা বসো, তুমি ক্লাসটা করে দেবে সমস্যা নেই। তাহলে কি বললাম, সংগৃহীত বৃক্ষটি কি হওয়া লাগবে, সুস্থ হওয়া লাগবে। অর্থাৎ এইচআইভি বা অন্যান্য সংক্রমণ রোগ থেকে মুক্ত হতে হবে। এইচআইভি এবং অন্যান্য সংক্রমণ রোগ থেকে মুক্ত হতে হবে। তাহলে কারো যদি এইচআইভি থাকে অথবা অন্য কোনো ডিজিজ থাকে তাহলে সেটা দেওয়া যাবে না, দিলে কি হবে, সেও ওই রোগ দ্বারা আক্রান্ত হবে, ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাবে। ভালো দিলে একেবারে ভালো কিডনি দিতে হবে। তাহলে এইচআইভি বা অন্যান্য সংক্রমণ রোগ থেকে মুক্ত থাকতে হবে। 3 নম্বরে বৃক্ষদাতা এবং গ্রহীতার ব্লাড গ্রুপ এক হতে হবে। তাহলে যে দিতেছে ওর ব্লাড গ্রুপ এ পজিটিভ, আর যে নিচ্ছে তার ব্লাড গ্রুপ হলো বি পজিটিভ, তাহলে কি হবে, হবে না। কথা বুঝছো না? যে রক্ত দিবে তার ব্লাড গ্রুপ এবং যে কিডনি দিবে তার ব্লাড গ্রুপ আর যে কিডনি নিবে তার ব্লাড গ্রুপ সেম হওয়া লাগবে। তাহলে লেখা হচ্ছে বৃক্ষদাতা এবং গ্রহীতার ব্লাড গ্রুপ এবং টিস্যুর ধরন একই হতে হবে। ব্লাড গ্রুপ এবং টিস্যুর ধরন একই হতে হবে। টিস্যুর ধরন মানে কি, টিস্যুর ধরন হচ্ছে HLA টাইপিং, HLA। আমরা এই টেস্টটা করি, এটা বলা হয় HLA, হিউম্যান লিউকোসাইট। এটা হচ্ছে মানে তোমার টিস্যু কেমন, আমার টিস্যু, রক্ত এক হইলেও দেখা অনেক সময় দেখা যায় যে টিস্যুর টাইপগুলো মিলে না। কথা বুঝছো না? কারোর ফ্ল্যাপ তো বুঝবে না, কারোর ইয়ে করতে দেখছো, মানে কারো হাত পায়ে বা কোথাও শরীরে কোথাও বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম কাউকে দেখছো? হ্যাঁ, পরিচিত কেউ নাই? দেখবা যে অন্য জায়গা থেকে চামড়া, হ্যাঁ অন্য জায়গা থেকে চামড়া এনে এর উপর একটা আস্তরণ করে দেয়, কারণ এই জায়গাতে চামড়া নাই, চামড়া আনতে হবে না। এটা হচ্ছে নিজের দেহ থেকে নিয়ে আসে, মানে হ্যাঁ মানে তোমার হচ্ছে ইয়ে থেকে, থাই থেকে, থাই মানে পায়ের যে থাই আছে এখান থেকে সে চামড়াটা একদম চামড়া আবার ওখান থেকে উঠাইলে ওখানে আবার তৈরি হবে, যে জায়গা থেকে তুলছে ওখান থেকে আবার তৈরি হবে। আর হ্যাঁ 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 ওই চামড়াটা এনে এটার উপর দিয়ে একটা আবরণ করে দিবে। এখন অন্য মানুষের যদি চামড়া নিয়ে আসে তাহলে হবে না, তোমার দেহের চামড়া নিয়ে আসতে হবে। কারণ কি, তোমার দেহের টিস্যুর সাথে এইখানকার টিস্যুর সাথে এইখানকার টিস্যু তো মিল আছে, তাহলে সেক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। কিন্তু তোমার দেহ থেকে যদি আমি চামড়া নেই তাহলে সেক্ষেত্রে হবে না। দ্যাট মিনস
টিস্যু টাইপিং এক হওয়া লাগবে। আমাদের যে কোনো বাইরের দেহের কোনো একটা অংশ নিলেই ঝামেলা হবে, এই জন্য টিস্যু টাইপিং মিলাইতে হবে। এই টিস্যু টাইপিং এর ক্ষেত্রে কি বলে এইচএলএ টাইপিং বা হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। এগুলা আসলে এগুলা পরের কথা, কিন্তু এগুলা কিন্তু তোমাদের গাইডের মধ্যেও আছে, বিভিন্ন জায়গায় এমসিকিউ আকারে পাবা। এইচএলএ টাইপিং। নেক্সট 4 নাম্বার লেখো। 4 নাম্বারে লাগবে না, 4 নাম্বার লাগবে। মানে কিডনি যখন ট্রান্সপ্লান্টেশন করা হয়, আগের কিডনিটা যদি একেবারে কোনো টিউমার না থাকে, কোনো মানে ম্যালিগনেন্সি যদি না থাকে, মানে যদি কোনো ক্যান্সার ট্যান্সার না থাকে, তাহলে আগের কিডনিটা থাকে, সমস্যা নেই। আগেটাও থাকবে, নতুন আরেকটা ওখানে জোড়া লাগানো হবে, মানে দুইটাই কাজ করবে। বুঝছো না কথা? নর্মালি আপনার কি ছয়টা বাজে কি ছয়টা বাজে তো ভোরে হয় না, হ্যাঁ সকালে তো হয় না। হ্যাঁ 6টার সময় তো সকালে যাবে। সাড়ে পাঁচটার সময় যায়। হ্যাঁ মানে কষ্ট দুটো হচ্ছে। দিন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। কটা বাজে? 11টা বাজে